সপ্তর্ষিদা, বাঘা যতীনের পর এবার পানিহাটিতে নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ল। না, আমি বলছি যে পশ্চিমবাংলা জুড়ে এই বেআইনি নির্মাণ, এটা তৃণমূল কংগ্রেসের আমলে এটা একেবারে একটা হিউজ প্রপোর্শন নিয়েছে। পাড়ায় পাড়ায় এরকম বেআইনি নির্মাণ হচ্ছে। পানিহাটি থেকে যাদবপুর, বাঘা যতীন, রাজারহাট, নারায়ণপুর সর্বত্র তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো নেতাদের লোভের কারণে এই বেআইনি নির্মাণ, প্ল্যান স্যাংশন, যে স্যাংশন হওয়ার কথা না, 4 কাঠা জমির উপরে যদি 4 তলা বাড়ি করবার অনুমতি থাকে সেখানে 6 তলা বাড়ি হচ্ছে। যদি 8 ফুটের রাস্তায় পাশে 2 তলা বাড়ি করবার অনুমতি থাকে তাহলে সেটা 5 তলা বাড়ি হচ্ছে। আচ্ছা, সেই 5 তলা বাড়ি যদি 5 তলায় কোনোদিনও কখনো আগুন লাগে তাহলে ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকবে কি করে? পুড়ে মরতে হবে তো। অন্য দিক দিয়ে ভাবুন যে একটা বাড়ি সেটা বেআইনিভাবে তৈরি হলো, কোনো তৃণমূলের নেতা প্ল্যানটাকে স্যাংশন করে দিল বেআইনিভাবে, কিন্তু তার পাশের বাড়িটা সবকটা নিয়ম মেনেই তৈরি হয়েছে। কোনো একটা কারণে এই বেআইনি নির্মাণটা ভেঙে পড়ল, পাশের বাড়িটাও তো ক্ষতিগ্রস্ত হবে, যে নিয়ম মেনে বাড়ি করেছে তার বাড়িটাও তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই জিনিস সর্বত্র হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে বাম আমলের পাপ তারা প্রায়শ্চিত্ত করছেন, বাম আমলে এরকমভাবে কোনো প্ল্যান ছাড়াই বাড়ি। বাম আমলের পাপদের তো তারা প্রায়শ্চিত্ত করে দলে রেখেছেন। তাপস চ্যাটার্জি, ঋতব্রত, তো বাম আমলের পাপ তো প্রায়শ্চিত্ত এখন তৃণমূলের। সুতরাং কি বাম আমলের কথা বলছেন? আমি বলছি এই বেআইনি নির্মাণ, এটা তৃণমূলের পেটেন্ট পড়েছে, পেটেন্ট এতে, এই জিনিসে তৃণমূল এই জিনিসে পিএইচডি করছে। জলা জমি বুঝিয়ে যে একের পর এক ফ্ল্যাট বাড়ি তোলা, এটা বাম আমলেই শুরু, বাম আমল থেকে হচ্ছে, এমনটা তো অভিযোগ তুলছে কাউন্সিলর থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম, তারাই বলছেন। যারা এ কাজ করেছিল বাম আমলে তাদেরকে ধরুক, তাদেরকে ধরুক, ওদের সরকার, ওদের পুলিশ, ওদের সিআইডি। যদি বাম আমলে কেউ এই কাজ করে থাকে ধরুক। যদি সত্যি সত্যি জলা জমি বুঝিয়ে কোথাও বাড়ি হয়ে থাকে, হয়নি, তৃণমূল যদি এটা প্রমাণ করতে পারে, সেই বাড়িটাকে আবার জলা জমিতে ওরা পরিণত করুক, আর যে এই ভুল কাজ করেছে তাকে জেলে ঢুকাক। বাম আমলে দুটো ভুল কাজ হয়েছে যদি ধরেও নি, সেটা ইজ নট জাস্টিফিকেশন ফর 200 মোর মিস্টেকস অর করাপশন ডিউরিং তৃণমূল টাইম। এটা বুঝতে হবে। স্কোয়ার ফিটে অনুযায়ী কাউন্সিলরদের টাকা নেওয়ার বিষয়টা তো এর আগেও অনেকবার সংবাদ মাধ্যমের সামনে এসেছে। আগে এসছে, কিন্তু সেটা তৃণমূল আমলেই এসছে। বাম আমলে এই জিনিস কখনো শোনা যায়নি যে স্কোয়ার ফিটের টাকা নিচ্ছে, কখনোই নিত না। বাম আমলে কাউন্সিলররা একটা মোটর সাইকেল জোগাড় করতে পারতো না, আর এখন তৃণমূলের কাউন্সিলররা 4টে প্যাজেরো নিয়ে ঘোরে। তাই বাম আমলের কাউন্সিলররা কী করেছে? কাউন্সিলর হওয়ার জন্য তো অনেক কম্পিটিশন দেখা যাচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে কাউন্সিলরদের। আমরা যদি এখানে কলকাতার যে কাউন্সিলর উপরে গুলি চালানো হলো, বা মালদায় যে কাউন্সিলর খুন হলো, একের পর এক ঘটনা। একটা কাউন্সিলর, তার কত বেতন, সেটা হওয়ার জন্য এত লড়াই, এত কম্পিটিশন। এ তো বেতনের ব্যাপার নয় তো, এ তো বকেয়ার ব্যাপার, বকরার ব্যাপার। বেতনের কোনো গল্প নেই তো তৃণমূলের কাউন্সিলরের। মানুষের জন্য কাজ করার জন্য মানে এত কম্পিটিশন। আচ্ছা সঙ্গীতা, পশ্চিমবাংলায় কটা সিটে কাউন্সিলর ভোটে, পঞ্চায়েত ভোটে, মানুষের ভোটে তৃণমূল কাউন্সিলররা যেতে বলো তো? যে লোকটা মানুষের ভোটে যেতেই না, সে কেন মনে করছো মানুষের জন্য কাজ করতে চাইবে? ভূতের ভোটে যেতে, ভোট রিগিং করে যেতে। পঞ্চায়েত নির্বাচনে নিউ টাউনে যা ঘটেছে, সারা পশ্চিমবাংলায় যা ঘটে পৌরসভা নির্বাচনগুলোতে, যখন কেন্দ্রীয় বাহিনী থাকে না, সেইভাবে যেতে। ওই যে বাঘা যতীনের যে 99 ওয়ার্ড, যেখানে বাড়িটি ওই হেলে পড়েছে, এখন ভাঙার কাজ চলছে, সেখানকার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করি, তো কথোপকথনে তিনি বলেন যে ওই এলাকাটায় সবাই সিপিএম। তো সবাই যদি সিপিএম হয় তাহলে তৃণমূলের ক্যান্ডিডেট কীভাবে জিতছে? তাহলে কি সিপিআইএমের কর্মীরা বা সমর্থকরা তৃণমূলকে ভোট দিচ্ছে? সিপিএমের সমর্থক কর্মী তৃণমূলে যারা ভোট দেয় না, তারা কাউন্সিলর লেভেল ভোটে ভোট দিতে পারে না, পরিষ্কার কথা।
তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, তাদের ভোট ভূতে দেয়। রাত 12টার আগে তাদের ভোট হয়ে যায়। এটাই পশ্চিমবাংলার লোকাল গভর্নমেন্টের নির্বাচনের, লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত এবং পৌরসভা, মিউনিসিপ্যালিটি, এই তিনটে জায়গার নির্বাচন, যেটাকে আমরা স্থানীয় স্তরের নির্বাচন বলে জানি, সেই নির্বাচনের সবচেয়ে বড় ট্র্যাজেডি পশ্চিমবাংলায় যে এই নির্বাচনগুলো থেকে গণতন্ত্রের বিষয়টা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। এই নির্বাচনগুলো মানে হচ্ছে এখন শক্তি প্রদর্শন এবং তৃণমূলের বকরা, সেই বকরা কে আদায় করবে, সেই অঞ্চলের দাদা কে হবে, সেই অঞ্চলের প্রমোটারদের থেকে টাকা কে তুলবে, সেই অঞ্চলের জলাজমি কে ভরাট করবে, সেইটা ঠিক করবার নির্বাচন। বিরোধী হিসেবে আপনারা এটার প্রতিরোধ বা প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ তো হচ্ছেই। তৃণমূল কংগ্রেস একবার একটা স্থানীয় স্তরের নির্বাচন স্বচ্ছভাবে করে দেখায়। আপনারা যেটা বলে থাকেন যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তাহলে তাদের কাছে কি সিপিএম কোথাও গিয়ে দুর্বল হয়ে পড়ছে, তারা কি লড়ে উঠতে পারছে না? না না না, গুন্ডা বাহিনী কোনো বিষয় নয়। গুন্ডা বাহিনীর সঙ্গে সিপিএমের গুন্ডা লাগবে না। এসএফআই ডিওয়াইএফআই বুঝে নেবে তৃণমূলের গুন্ডা বাহিনীকে, কিন্তু পুলিশ সরকার তাকে তো নিরপেক্ষ থাকতে হবে। পুলিশ যদি সরাসরি নির্বাচনে একটি রাজনৈতিক দল, সরকারি রাজনৈতিক দলের হয়ে নির্বাচন পরিচালন করে স্থানীয় স্তরে, তাহলে সেই নির্বাচন তো প্রহসনে পরিণত হবে। তাই হয় গুন্ডাও তৃণমূলের পক্ষে, আর পুলিশ আর গুন্ডা একসাথে নির্বাচন পরিচালনা করছে। তাহলে গুন্ডাদের বিরুদ্ধে আমরা লড়তে পারি, কিন্তু পুলিশের বিরুদ্ধে লড়বো কী করে? গুন্ডাদের সাথে তাড়াতাড়ি করতে পারি, কিন্তু পুলিশের সাথে কি সে কাজ করা যায়? করা যায় না। সুতরাং গণতন্ত্রের প্রশ্নে স্থানীয় স্তরে তৃণমূল পশ্চিমবাংলার ইতিহাসে সবচেয়ে বড় কালো দাগ তৈরি করছে এই সময়। আচ্ছা, নতুন বছরের শুরুতেই আমরা দেখলাম মমতা ব্যানার্জি যে জমি জবরদখল, এটা থামাতে হবে, বন্ধ করতে হবে, এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন। তারপরেই তো দেখছি যে এই যে একটার পর একটা বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা, কোথাও কি মমতা ব্যানার্জি আগে থেকেই বুঝতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমি জানি না, কিন্তু আমি তো রাজারহাট নিউ টাউন শহরে ওদের জবরদখল করা 3টে জমির বিরুদ্ধে মামলা করে ওই সেই পার্টি অফিসগুলোকে ভাঙালাম। না মানে এই যে জমি জবরদখল প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে, এবারে না থামালে বিষয়টা মানে মানুষের সামনে চলে আসবে, এটা কি কোথাও কি মমতা ব্যানার্জি আঁচ পেয়ে গিয়েছিলেন? উনি তো জানছেন, খবর তো পাচ্ছেন যে এটা একটা হিউজ প্রপোর্শন হয়ে যাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শোনে না। এটাই হচ্ছে ব্যাপার। সব পাড়ায় একটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্ম নিয়েছে। সে হচ্ছে সেই পাড়ার মমতা বন্দ্যোপাধ্যায়, সে হচ্ছে সেই অঞ্চলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অঞ্চলের মাই বাপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছে না তৃণমূলের কর্মীরা, সমর্থক? কি করে? উনি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে জমি জবরদখল বেশি হচ্ছে, কেউ কি মনে করবে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা এই কথা শুনে জবরদখল করা বন্ধ করে দেবে? করবে না তো। কারণ জমি জবরদখল করার সঙ্গে তাদের অর্থনীতি যুক্ত হয়ে রয়েছে। যে দুর্নীতির অর্থনীতির উপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জবরদখল। ঠিক যেরকম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বেআইনি পাচার, কয়লা পাচার, ঠিক একইভাবে এই জমি জবরদখল হচ্ছে এই দুর্নীতি এবং এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অর্থনীতি, তার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি গরিব মানুষের সরকার দাবি করা যে তৃণমূল সরকার, সেটা ক্রমশ কি প্রমোটার এবং বড়লোকদের সরকার হয়ে উঠছে? গরিব মানুষের সরকার কোথায়? এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একের বৃদ্ধ মানে সব কিছু, এই যে একের পর এক প্রকল্প মানুষকে সাহায্য পৌঁছে দেওয়া। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাহায্য যদি রাজনৈতিকভাবে ব্যবহৃত না হতো, তাহলে সেই প্রকল্পকে আমরা কুর্নিশ জানাতাম। কিন্তু এরকম গ্রামের পর গ্রাম আমরা জানি, চিনি, যে গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার মারা পায় না, কারণ সেই গ্রামের বুথে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পায়নি। তাহলে তুমি যদি মানুষকে সেবা করতে চাও, তুমি যদি গরিব মানুষের পাশে দাঁড়াতে চাও, তুমি সরকারে আছো, তাহলে তোমাকে তো লক্ষ্মীর ভাণ্ডার করবার ক্ষেত্রে সেই গ্রামটা, সেই মানুষগুলো কাকে ভোট দিয়েছে সেইটা দেখার দরকার নেই। সে যাকেই ভোট দিক, প্রকল্প সরকারের, তৃণমূলের নয়। সেই প্রকল্প সকলের পাওয়া উচিত। প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেক
ক্ষেত্রে কে অবশ্যই, কাটমানি দেওয়ার অবশ্যই। ঘটনা সামনে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কতটা কেটে পায় সেটাও অকপটে গ্রামের মায়েরা বলে দেবে তুমি যদি গ্রামে যাও। নির্মাণের টাকা, আবাস যোজনার টাকা কত পার্সেন্ট কেটে তারা পান গ্রামের মানুষ সরলভাবে তোমাকে বলে দেবে। যেটা বাম আমলে ছিল। কখনোই ছিল না। বাম আমলে পশ্চিমবাংলার গ্রাম গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। পঞ্চায়েতি ব্যবস্থা বাম আমলে তৈরি হয়েছিল। বাম আমলে পশ্চিমবাংলার গ্রাম জমি বন্টন, ভূমি সংস্কারের স্বাদ পেয়েছিল। প্রথমবার ভারতবর্ষে জমিহারাদের হাতে জমি এলো। জমিদারদের থেকে জমি নিয়ে গরিব চাষি, ভূমিহীন চাষিদের হাতে জমি দিয়ে দেওয়া হলো। এই ছিল বামফ্রন্ট। সিপিআইএম এর আসার পেছনে আমরা জানি যে এই যে উদ্বাস্তু আন্দোলন, পাট্টা দেওয়ার মতো এই সমস্ত ব্যবস্থাপনা, এগুলো অনেকটাই কিন্তু প্রভাব ফেলেছিল জনমানসে। তো আবারও দেখছি এবারে যে ব্রিগেডের যে আহ্বান, সেখানে শ্রমিক, কৃষক তাদেরকে সামনের সারিতে রাখা হবে। তাহলে কি সেই আবার আগের ফরম্যাটেই মানে লাল ঝান্ডা লড়াই করবে? আগের ফরম্যাটেই লাল ঝান্ডা লড়াই করবে এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রকৃত বন্ধু হিসেবে আমাদেরকে নিজেদেরকে আরও শক্তিশালীভাবে তুলে ধরা প্রয়োজন। এবং তাই জন্যই এই ব্রিগেড, বিকেলের ব্রিগেড, ইতিহাসে বোধহয় প্রথম বিকেলের ব্রিগেড। এই বিকেলের ব্রিগেড কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন ভোরের অঙ্গীকার তৈরি করবে। এই যে প্রমোটাররা, এই যে পুঁজিবাদ, এটাকে কিভাবে রুখবে? প্রমোটারিতে তো কোনো দোষ নেই। তুমি নিয়ম মেনে যদি প্রমোটারি করো তাহলে কিসে দোষ আছে? তুমি জমি কিনলে, সেখানে ফ্ল্যাট বানালে, ফ্ল্যাটটা তুমি নিয়ম মেনে বিক্রি করলে, কোনো তো দোষ নেই। কিন্তু তুমি প্রমোটারি করতে গিয়ে যদি বেআইনি করো তাহলে তোমাকে আটকাতে হবে। তুমি নিয়ম মেনে প্রমোটারি করো, কোনো বিপদ নেই। তুমি বেআইনি করো, পুলিশের কাজ করবে, তোমাকে গ্রেপ্তার করবে। এই তো, যদি আইনের শাসন এস্টাবলিশ করা যাবে, বামেরা ফিরলে আইনের শাসন ফেরাবে। বামেরা ফিরলে আইনের শাসন ফিরবে। আইনের শাসন যদি ফেরে তাহলে এই যাবতীয় যা সমস্যা, সেই সমস্যাগুলো অনেকগুলো ক্ষেত্রে মিটে যাবে বলেই আমরা মনে করছি।